আপনি দেখেন, আপনি নিজেই প্রশ্ন করার সময় বলছেন যে বলা হচ্ছিল, কে বলছিল এই কথাটা আপনি উজ্জ্বল রেখে গেছেন। তো দেখেন, বিষয়টা হলো যে নিঃসন্দেহে আমি যেই পণ্যগুলোর কথা আপনি বললেন, আমি গম বাইরে থেকেই আনি, আমি সয়াবিন বাইরে থেকেই আনি, আমি বিমানও অবশ্যই বাইরে থেকেই আনবো, আমার দেশে তো আর তৈরি করবো না। আর একটা বোধহয় বড় পারচেজের জায়গা আছে গ্যাস, আর সেটাও আমি আনবো, জানেন। সেটা আমার চাহিদা আছে, কোনো সমস্যা নাই। সুতরাং এগুলো আমাদের দরকার হবে। দুটো বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমি যেই দামে কিনছি সেই দামটা আমার কম্পিটিটিভ প্রাইস কিনা, দিস ইজ নাম্বার ওয়ান। সো আমি যদি সেইটাকে কম্পিটিটিভ প্রাইসে কিনতে পারি, আমি এটা কোন দেশ থেকে কিনলাম এটা বড় ব্যাপার বড় না। ব্যাপার। আমি অ্যাজ এ কনজিউমার এইটা খুব বড় বিষয় না, কারণ আমাদের এটা দরকার থাকে যদি সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন গ্যাস, এটা হয়তো আমাদের ওই যে পরিমাণ মানে আমরা করার কাতার কথা থেকে আনি এলএনজি, আমেরিকা থেকে আনা কি ভায়াবল হবে? এখন ওই নির্ভর করছে আপনাকে যদি কম্পিটিটিভ প্রাইসে দিতে পারে। আমরা আমার তো অলরেডি পয়েন্ট কেনা হলো শুরু এটা। করেছি, আপনাদের কাছে তথ্য আছে কিনা যে হ্যাঁ, আসলে আমি আমরা, এটাই বলছি যে আপনি তো কম্পিটিটিভ প্রাইসে ওনারা দিতে পারে কিনা এইটাই তো চুক্তির ভিতরে বা থাকা উচিত ইউক্রেন ছিল। থেকে সস্তা গম বা রাশিয়া থেকে সস্তা গম আনতাম, এখন আনছি আমেরিকা থেকে, যদি এগুলো কি? আমেরিকা, যে আমি এটাই বলছি যে আপনি যেই চুক্তিগুলো করছেন সেই চুক্তির বড় সমস্যা হলো যে ওই চুক্তির ভিতরে লেখা নাই যে আমি এটা কম্পিটিটিভ প্রাইসে করব। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক, আমি খুব সিম্পল উদাহরণ দিই, ধরেন আপনার অনেক ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন জিনিস কিনলে বা বুকিং দিলে, আপনি হোটেল বা ইয়ের বুকিং দিলে তার বলে মিনিমাম প্রাইস গ্যারান্টেড। সো তুমি যদি পারো যে অন্য কোনো কেউ আমার থেকে কম প্রাইস অফার করছে ফর দ্য সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, তাহলে আমি তোমাকে মিনিমাম প্রাইস গ্যারান্টেড দিব। সেই ধরনের কোনো ক্লজ আমরা দেখি নাই। এখন যখন ডিটেল চুক্তিগুলো হচ্ছে তখনও আমরা এই ধরনের গ্যারান্টিগুলো বা সেটা এনশিওর করা হচ্ছে কিনা এইটা আমরা খুব স্পষ্ট না। দ্বিতীয় যেটা সন্দেহের উদ্রেক করছে সেটা হলো যে এই পারচেজগুলো বা এই চুক্তিগুলোর ভিতরে একটা বড় চিন্তার জায়গা আছে, সেটা হলো যে আমি আমার কোনো একজন বড় ট্রেডিং পার্টনার, আমার কোনো একজন বড় বন্ধু দেশ, সে সাথে আমি এই ধরনের ট্রিট করছি, তখন আমার অন্য যেই ট্রেডিং পার্টনার বা বন্ধু দেশ আমাদের আছে, এক্সিস্টিং পার্টনার যারা ছিল, তারা এটাতে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা তারা এটাকে কিভাবে নিচ্ছেন। কারণ আমার ঐতিহাসিকভাবে আমাদের যেই পররাষ্ট্র নীতিটি ছিল সেটা হলো যে আমরা সবার সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে বৈরীভাব প্রকাশ করব না। এবং বাংলাদেশ দিন শেষে এখন আমাদের যদি বিশ্ব বাণিজ্য সংস্থার স্পিরিটের কথা বলি, আমরা বলি যে মোস্ট ফেভার্ড নেশন বলে ওদের একটা স্পিরিট আছে। তার মানে হলো সবাই আপনার সবচাইতে প্রিয় দেশ বা বাণিজ্যিক পার্টনার হবে। সুতরাং আপনি একটি দেশের প্রতি ফেভারও করবেন না, একটি দেশের প্রতি আপনি বৈরিতাও দেখাবেন না। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ দ্যাট ই। এখন মুশকিল হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রশাসন আছেন তারা এই বিশ্ব পর্যায়ের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের ভেতর যে আমরা বলি যে একটা রুল বেস সিস্টেম, একটা কাঠামো, আইনি কাঠামো তৈরি হয়েছিল, সেইটার ব্যাপারে তারা এখন আর কনফিডেন্ট না। তারা মনে করেন যে এইগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা ইন্ডিভিজুয়ালি এগুলোকে ডিল করব। সো বাংলাদেশের মতন দেশগুলোতে এটা খুবই কঠিন হয়ে গেছে যে এই রকম একটা পরিস্থিতিতে তাদের জন্য ইন্ডিভিজুয়ালি এটাকে নিগোশিয়েট করা। সুতরাং আমাদের চিন্তার জায়গা হলো যে এই এটা একটা মিডিয়াম টার্ম, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করি না, আমরা আর্থিক লসের কথা বলছি, কিন্তু এইটাও আমরা চিন্তা করছি না যে ওই দেশগুলোর মনোভাবটা আমার প্রতি কী হবে। এবং আমি যখন তাদের সাথে আবার কোনো ডিল করতে যাব, বাণিজ্যিক চুক্তি হোক, আমার উন্নয়ন চুক্তি হোক, আমার বিনিয়োগ চুক্তি হোক, তখন তারা এই বিষয়টি মনে রেখে আমার সাথে ডিল করবে কিনা থাকতে পারে। আপনি এখনো পর্যন্ত হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন বা এয়ারবাসের কথা যদি বলি, ফ্রান্স হয়তো সরাসরি শুধু এটাকে প্রকাশ ইউরোপিয়ান না, করেন চীন, নাই। চীনও আছে এর সাথে, হ্যাঁ, চীন থেকে মানে আমরা অনেক প্রকাশ কিছু করেন নাই হয়তো কেউই, সব কিছু যে প্রকাশিত হয় তাও না। কিন্তু আমি মনে করি যে সেই অ্যাসেসমেন্টটাও হয়েছে কিনা আমরা খুব, মানে ধরেন সব হয় কি এই ধরনের স্ট্র্যাটেজিক ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ শুধু না, যে কোনো জায়গাতে হয়তো সব যে একেবারে ওপেন ভাবে ডিসকাস করে এটাকে প্রকাশ করে সরকার, তা না। আমি জানি না ওনারা এটাকে অ্যাসেস করেছেন কিনা যে এইটার ব্যাপারে আপনি হয়তো একটু ভিন্নভাবে বলেছেন, আমি অন্যভাবে বলেছি যে আপনি মানে আউট করে দিচ্ছি তা না, আপনি কাউকে ফেভারিজম দেখাচ্ছেন কিনা, এই তাহলে অন্যেরা
আপনাকে কিভাবে দেখবে, এইটা হলো আমার এই কনসার্নটা। এটা কারণ আপনাকে ডিপ্লোমেসিতে এই ব্যালেন্সটা রাখতে হয়, ইকোনমিক ডিপ্লোমেসিতে তো অবশ্যই ব্যালেন্সটা রাখতে হয়, এবং সেইটাকে তারা আলোচনা করেছেন কিনা। বাংলাদেশে যেটা হয় যে গণতান্ত্রিক জবাবদিহিতাও তো এখনও পুরোপুরি প্রাতিষ্ঠানিকভাবে আসে নাই। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে অনেক সময়ই আপনার যে সংসদীয় কমিটিগুলো থাকে, সেই সংসদীয় কমিটির ভিতরে তারা এটাকে জবাবদিহিতার ভিতরে আনারও চেষ্টা করেন যে আপনি এই ধরনের চুক্তির ভিতরে গেছেন। বাংলাদেশে আইনি কাঠামোও নাই যে সরকার এই ধরনের যদি চুক্তি করে তাকে পার্লামেন্টের ভিতর দিয়ে যেতে হয় কিনা। অনেক দেশে আছে এরকম, এন্ডোর্সমেন্ট দিয়ে যেতে হয়। তো সেই বিষয়গুলো থাকবে। আমি মনে করি যে এটা সামনের দিনে বোঝা যাবে। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বললেন। ইউরোপিয়ান ইউনিয়ন আমি যদি যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন মতো করি, ইউরোপিয়ান ইউনিয়নেও তো আমি সম্ভবত তার মানে 4-5 গুণ আমরা এক্সপোর্ট করি। সো এটা তো আপনি ইন্ডিভিজুয়ালি হয়তো যুক্তরাষ্ট্র সম্ভবত প্রথম বা দ্বিতীয় আমার এক্সপোর্ট ডেস্টিনেশন, কিন্তু আপনার ইউরোপিয়ান দেশ অ্যাজ এ কম্বিনেশন যদি আমি ইইউ হিসাবে ধরি, এটা অনেক বড়। এখন আমার প্রশ্নটা হলো যে আসলে যখন আপনি এই চুক্তিগুলো করছেন, সেই বা এই চুক্তিটির ক্ষেত্রে বড় প্রশ্ন ছিল আমাদের এইটা, যে এই ধরনের বিষয়গুলোকে আসছে কিনা। প্রথম সন্দেহের জায়গায় যেটা আসে সেটা হলো যে যেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করে গভর্নমেন্ট এটা করেছে, অনেক ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, মানে যাদের স্বার্থ বিবেচনা করে করা হচ্ছে বলে সর্বাধিক আলোচিত হয়েছে, সেই এক্সপোর্টের লিডারশিপও বলেছেন যে তাদের সাথে পরিপূর্ণভাবে এটাকে আলোচনা করা হয় নাই। ইভেন সরকারের একজন উপদেষ্টা ওই সময় তিনিও বলেছেন মার্কিন চুক্তির সময় তাদের সাথে আলোচনা করা হয়নি। হতে পারে, মানে সব উপদেষ্টার সাথে হয়তো সব বিষয়ে আলোচনা হয় তা না, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং যেহেতু তিনি মানে ল মিনিস্ট্রি দেখতেন, সেখানে তো লিগ্যাল ব্যাপার স্যাপার ছিলই। আমার কাছে তো তার কাছে প্রশ্ন থাকবে যে উনি ল মিনিস্ট্রি হিসেবে তখন এটা প্রশ্ন করেন না কেন, যে আপনারা চুক্তি করছেন, যে আপনার এই চুক্তির যে লিগ্যাল ভেটিং আছে এটা আমাকে দিয়ে যাওয়া উচিত। তো উনি তো তখন ক্যাবিনেট আলোচনার ভিতরে রেজ করা দরকার ছিল না, ক্যাবিনেট আলোচনার ভিতরে উনি অ্যাবসেন্ট ছিলেন তাও তো না। সুতরাং যাই হোক, ব্যক্তিগত বিষয়ে এইগুলো আলোচনার বিষয় না যে ওনাকে করা হয় নাই কি করা হয়েছে। উনিও যেহেতু দায়িত্ব নিয়েছেন, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি যদি আমরা রাষ্ট্র দায়িত্ব যাই, তখন তো আমরা সংবিধানকে সামনে রেখেই তো আমরা শপথ নিয়েছি এবং বলেছি যে এটা আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবো। সুতরাং ওই জায়গাটা সুযোগও নাই আসলে। না, সুযোগ নেই, এটা তো আপনি কি বলছেন, আমি জানি না ইন্ডিভিজুয়ালি আপনারা কিভাবে। না, ইন্ডিভিজুয়াল না, মানে যেহেতু ওথ নিয়েছেন এবং সংবিধানকে সামনে রেখেছে, সেহেতু দায়িত্ব তো তার ছিল। হওয়ার কথা না। আমরা তাই চাইবো যে একটা সভরেন দেশের ভিতরে আপনি যখন দায়িত্ব পালন করবেন সেটাকে করবেন এবং পেশাদারিভাবে করবেন। মূল বিষয়টা হলো যে এই চুক্তির আমি মনে করি যে এটাকে একটা পেঁয়াজের মতন তুলনা করতে পারেন। এটা লেয়ার আস্তে আস্তে উন্মুক্ত হবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে হোপফুলি বাংলাদেশ চেষ্টা করবে, নতুন সরকার এসছেন, তারা বেশ অনেকগুলো জায়গায় এখনও আনপ্যাক করার ব্যাপার আছে, এই কারণে এটা সময়েরও ব্যাপার আছে, সেই সময় ধরে এটাকে যাবেন।